মানে আওয়ামী লীগ যা যা করতো আপনারা ওইভাবেই করবেন। কোনো পরিবর্তনের কোনো চিন্তাভাবনা আছে বলে এই সরকারের কাছে আমার অন্তত মনে হয়নি। দেখেন, আপনাদের আজকে যে তেলের সংকট, আপনাদের এই যে $2 বিলিয়ন অলরেডি আপনারা লোন চেয়েছেন। আসসালামু আলাইকুম। ঈদে বাড়িতে গিয়েছেন এরকম অনেকের কাছেই, আমার পরিচিত অনেক মানুষজনের কাছেও শুনলাম যে মোটর সাইকেলে পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে না, বিভিন্ন পাম্পগুলো বন্ধ। আমার নিজেরও আমার আমার ফ্যামিলির কাছে শুনলাম যে এরা ঈদে গাড়ি নিয়ে ঘুরতেও যেতে পারেনি, বিভিন্ন পাম্পে পাম্পে নাকি আপনার দড়ি দিয়ে তারপরে আপনার পাম্প বন্ধ করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। দু এক দিনের ভিতরে হয়তো পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে, হয়তো একেবারে তেল পাওয়াই যাবে না এরকম পরিস্থিতিও হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো আমি জানি না আপনারা যারা ঈদে বাড়িতে গিয়েছেন তারা বলতে পারবেন আপনার এলাকার খবর। আমি যতটুকু শুনেছি যে তেলের প্রচণ্ড সংকট আছে এবং তেল পাম্পগুলো বেশিরভাগ বন্ধ, সেখানে কোনো তেল পাওয়া যাচ্ছে না একেবারেই। এখন ধরেন এই ভিডিওতে কথাগুলো বলছি, বিএনপি ক্ষমতায় এসছে মাত্র ধরেন 1.5 মাস হলো, তো এদেরকে মানে দায় দেওয়ার জন্য বা এদেরকে দোষ দেওয়ার জন্য, এদের কারণে এরকম হচ্ছে এরকম কিছু বলার জন্য না, বরং বিএনপি এটা নিজেদের ঘাড়ে তারপরে নিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে তারা সব দায়িত্ব বিশাল আকারে পালন করছে। এখন দেখেন, আপনি এই যে যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম, রবিউল ভাইরে আমি ভীষণ পছন্দ করি। কোন দিন থেকে জানেন? ওনার একটা টক শোতে আমার মনে আছে উনি সময় ইসলামের মুখের উপরে এইভাবে এই মাইক্রোফোন খুলে তারপরে উনি টক শো থেকে উঠে গিয়েছিলেন, সম্ভবত এই চ্যানেলের ওই প্রোগ্রামটাতেই বোধহয়, তো আমি ভুল হইতে পারি। যাক, ওই দিন থেকে ওনার আমি প্রচণ্ড ওনার ফ্যান আমি। কিন্তু এই ব্যক্তি মন্ত্রী হইলেন, হওয়ার পরে উনি এসেই চাঁদাবাজি নিয়ে বিশাল এক বয়ান দিলেন। চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে নিলে এটাকে সমঝোতা বলা হয়। ভাই, পৃথিবীর কোন চাঁদাটার সমঝোতার মাধ্যমে কে কারে 2 টাকা বেশি দিতে চায়? ভিক্ষা ছাড়া পৃথিবীতে কেউই কারোরে 2 টাকা বেশি দিতে চায় না, এটা সম্ভব না। এখন আপনি এটাকে নিয়ে তারপরে বলেন আপনি যে এটা নেবেন, এটা আমরাও জানি। আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সময় নিত, আপনারা আগের বার সময়ও আপনাদের যারা শ্রমিক নেতা আছে, এই যে মির্জা আব্বাস সহ শিমুল বিশ্বাস, যারা যারা এই শ্রমিক এর সাথে আছে, তো এটা তো নতুন কিছু না। কিন্তু আপনার এটারে বলতে হবে কেন যে না ভাই এটা চাঁদা না, চাঁদা এটা নিলে এরকম হইলে চাঁদা, এরকম হইলে চাঁদা না, এটা বলে নিজের ঘাড়ে নিয়ে আসলেন। যোগাযোগ মন্ত্রী হয়েছেন আপনি 1.5 মাস হইল, আপনি মানুষের কাছে সময় চাইতে পারতেন যে ভাই আমরা ক্ষমতায় এসছি মাত্র, আমাদেরকে একটু সময় দেন, একটা ঈদ অন্তত সময় দেন, পরের ঈদে আপনাদের এই ভোগান্তিগুলো যা যা হয়েছে এগুলো আমরা ঠিক করে নিব। কিংবা ধরেন একটা বাস মালিক বা বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, তারা বাসের ভাড়া বেশি নিচ্ছে। আচ্ছা, এটা কি এইবার প্রথম? এটা এর আগে নেয় নাই? বাংলাদেশে কবে, কোন দিন ঈদের মধ্যে ভাড়া কম নিয়েছে আমারে বলেন? কোনো দিনই কি ভাড়া এই বেশি ছাড়া কখনো কম ছিল বা সমান সমান ছিল? কখনোই ছিল না। আমার সেই ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমি কোনো দিন শুনি নাই যে ভাই 3 কোটি মানুষের কাছাকাছি এখন ঢাকা শহরে থাকে, তাদের এমনিতে নর্মালি বিভিন্ন সময়গুলোতে মানুষ যখন ঢাকার বাইরে যায় তখনই বাস ভর্তি থাকে। তো 3 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি 1.5 কোটি মানুষও যদি যায় একসাথে ঢাকার বাইরে, এই 4-5 দিন একটা মানে এই সময়ের মধ্যে তারা গেলে এমনিতেই এই গণপরিবহনের সংকট হবে, ভাড়া বেড়ে যাবে, মানে যোগান কম হলে চাহিদা বাড়বে, খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। মানুষ এটাতে যায়, এটাতে অভ্যস্ত মানুষ। খুব অতিরিক্ত হয়ে গেলে সেটা হয়তো অনেকের খারাপ লাগে। কিন্তু আপনি কি বললেন? কোথাও কোনো ভাড়া বেশি নিচ্ছে না, কোথাও কোথাও নাকি আরও টাকা দিয়ে দিচ্ছে, শাড়ি লুঙ্গি গামছা জাইঙ্গা টাইঙ্গা কিনে দিচ্ছে, এরকমও ফেসবুকে ট্রল হচ্ছে। কেন ভাই, আপনার দরকার কি ছিল যে আপনার ঘাড়ে নিয়ে তারপরে এই মালিক পক্ষের এই বাসের কন্ট্রাক্টর ড্রাইভার তাদের এই দায়টাও আপনি আপনার ঘাড়ে নেওয়ার দরকার কি? আপনি ভাই পারবেন না সেটাও আমরা জানি, আপনি হয়তো করবেনও না সেটাও জানি, বাট আপনি অন্তত বলতে তো পারতেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ, এটাই তো বলে আসছে। চেষ্টা করেন, যদি আসলেই আন্তরিকতা থাকে তাহলে চেষ্টা করতেন, হইলে হয়তো, না হইলে নাই, মানুষ এমনিই যাইতো। এইটাও মানুষের কাছে, বাংলাদেশে মানুষের কাছে একটা ঈদের আনন্দের মতোই যে
এটা সবাই গাদাগাদি করে তারপরে যাবে, এই কষ্ট এই পরিশ্রম সব মানে প্রিয় মানুষদেরকে দেখার পরে তাদের সব এই ক্লান্তি তারা ভুলে যায়। এটা বাংলাদেশে খুব স্বাভাবিক একটা ঘটনা। এইটারও আপনারা ঘাড়ে নিয়ে আসলেন। এখন পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে, মানে আওয়ামী লীগ যা যা করতো আপনারা ওইভাবেই করবেন। কোনো পরিবর্তনের কোনো চিন্তাভাবনা আছে বলে এই সরকারের কাছে আমার অন্তত মনে হয়নি। দেখেন, আপনাদের আজকে যে তেলের সংকট, আপনাদের এই যে $2 বিলিয়ন অলরেডি আপনারা লোন চেয়েছেন, তারপরে সামনে আরও সংকট হবে। এই তেলের দামের কারণে আপনার শুধু তেল না তো, আপনি যেই জ্বালানিগুলো আমাদের বাইরে থেকে আনতে হয়, প্রতিটা জ্বালানির দামই বাড়বে। তো এই যে জ্বালানিগুলো আপনি দামটা বাড়বে, এটাতে প্রতিটা জিনিসের দাম বাড়বে, ইনফ্লেশন হবে, আপনার নতুন করে টাকা ছাপাইতে হবে, বা কি বলে এটা, রিজার্ভ ঘাটতি হবে, সবই হবে। কিন্তু আপনার উচিত ছিল কি? আপনার উচিত ছিল এই সরকারে আসার পরপরই, প্রতিটা মিডিয়া তো আপনাদের নিয়ন্ত্রণে আছে, এটা আমরা 12 তারিখে নির্বাচনেই দেখেছি যে আপনাদের চুরি করার সাথে কিভাবে মিডিয়াগুলো আপনাদের তাল মিলিয়েছে। তো এটা নিয়ে খুব বেশি ক্ষোভ নাই, কারণ জামাত ইসলামেরই ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ থেকে কী হবে? তারা নিজেরাই চায় আপনাদেরকে সুযোগ দিতে, আপনারা দেশ চালান। আওয়ামী লীগ ইন্ডিয়ার ব্যাপারে সাবধান থেকে চালান। জামাতের কোনো সমস্যা নেই, আমাদেরও কোনো সমস্যা নেই, একদম কোনো সমস্যা নেই, বিশ্বাস করেন। তো আসার পরপর মিডিয়াগুলোকে দিয়ে আপনাদের উচিত ছিল, এই যে গেল 15 বছরে সেই যে ইনডেমনিটি করে তারপরে ওই যে পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি করে এই বিদ্যুৎ খাতের যে লুটপাট, এই সাবসিডির নামে তাদের যেই লুটপাটগুলো আওয়ামী লীগের লোকজন করেছে, কত টাকা করেছে, কত $1 বিলিয়ন আপনার পাচার হয়েছে, কত $1 বিলিয়ন এইখানে তাদেরকে ঘাটতি দেওয়া হয়েছে, এই কি বলে সাবসিডি দেওয়া হয়েছে। এই লুটপাটের এইটা কি আমাদের কত টাকা এখন এই মুহূর্তে বৈদেশিক ঋণ আছে, কত টাকা অভ্যন্তরীণ ঋণ আছে, কত টাকা প্রতি বছরে শেখ হাসিনা ছাপাইতো, ইনফ্লেশন কী ছিল আমাদের, এই আপনার কাদেরকে কত টাকা প্রতি মাসে আমাদের দেওয়া লাগে, ঋণ দেওয়া লাগে, তো মানে সুদ দেওয়া লাগে, এই জিনিসগুলো সব মানুষকে জানানো দরকার ছিল।